আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান মনি। শুরুতেই সংবাদ শিরোনাম। বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2,52,400 ছাড়ালো, আক্রান্ত 34,46,800। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন সত্ত্বেও প্রায় সব এলাকায় উপেক্ষিত সামাজিক দূরত্ব, হাটবাজার রাস্তাঘাটে মানুষ আর যানবাহনের অধিক্য। সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপি, বললেন কাদের শাটডাউন তুলে নেয় ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দেশ, মন্তব্য ফখরুলের। সর্বোচ্চ আক্রান্ত 10 দেশের তালিকায় তুরস্কে মৃত্যুর হার কম, নানামুখী পদক্ষেপ ঠেকিয়ে দিয়েছে করোনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাব পুরো খবরে। বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2,52,400 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন 36,46,800-ও বেশি মানুষ। সুস্থ হয়েছেন 12,05,000-এর বেশি মানুষ। স্পেনে আক্রান্তের সংখ্যা 2,48,300 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 25,400-রও বেশি। ইতালিতে মৃত্যু হয়েছে 29,000-এর বেশি মানুষের, আর আক্রান্ত 2,11,938 জন। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,45,268 জন। তবে এখানে মৃতের সংখ্যা কম। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 1,356 জনের। করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করা হলেও দেশে প্রায় সব এলাকায় উপেক্ষিত সামাজিক দূরত্ব। হাটবাজার কিংবা রাস্তাঘাট সবখানে মানুষ আর যানবাহনের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার সতর্কতামূলক নানা কার্যক্রম চালিয়ে গেলেও ঘরে থাকছেন না মানুষ। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। বিভাগীয় শহর সিলেটের এই বাজারের দৃশ্যই বলছে, মানা হচ্ছে না প্রাণঘাতী করোনা ভাইরাসের ন্যূনতম সতর্কতা। লকডাউন কিংবা সামাজিক দূরত্ব কোনোটিরই যেন বালাই নেই অধিকাংশ সড়ক আর হাটবাজারে। আমরা খেটে খাওয়া মানুষ, খাইতে হইবে, বাঁচতে হবে, নিজে বাঁচিয়ে থাকাটাও তো ফরজ। ওদের রাস্তাঘাটে অনেক ঘোরাঘুরি করতেছে। অনেকেই আবার ছেড়ে দিয়েছেন মাস্ক পরাও। দোকানে মাস্ক তো এখানে এসেছে কাস্টমারের করতে, তারপর আমরা তাই এখানে রাখছি। এদিকে ঢাকার পরেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত জেলা নারায়ণগঞ্জের অবস্থাও ঠিক একই রকম। কারণে অকারণে রাস্তায় বের হচ্ছে মানুষ, যানবাহনের সংখ্যাও বাড়ছে ক্রমেই। যদিও পুলিশ বলছে সতর্কতামূলক কার্যক্রম চালালেও নানা অজুহাতে বের হচ্ছে মানুষ। অনেকেই অনেকভাবে অজুহাত দেখায় নানান কাজের জন্য, কিন্তু আমরা তাদেরকে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে করি, যারা সাধারণত হাসপাতালে কিংবা ব্যাংকে বা জরুরি কাজে যায়, এগুলি বাদ দিয়ে অন্যদেরকে ঘুরাই দেওয়ার চেষ্টা করছি। এছাড়া দেশের অন্যান্য জেলা কিংবা উপজেলা পর্যায়েও সামাজিক দূরত্বের বিষয়টি থাকছে উপেক্ষিত। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সতর্কতামূলক নির্দেশনা উপেক্ষা করে মানুষ বেরিয়ে পড়ছেন ঘরের বাইরে। রাস্তায় যানবাহনের সংখ্যাও বেড়ে গেছে। দাবি উঠেছে গণপরিবহন চালু করারও। রাজধানীর বিভিন্ন এলাকায় সে খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী রাকিব। তিনি আছেন গাবতলী এলাকায়, আমরা চলে যাচ্ছি তার কাছে। রাকিব, ওখানকার কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ মনি আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আমি আসলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে ঘুরে বেড়াচ্ছি এবং বিভিন্ন চেকপয়েন্টগুলোতে আমরা দেখেছি। আমরা এখন রয়েছি গাবতলীতে। এই গাবতলীর চিত্র যদি আমরা আপনাদেরকে মাধ্যমে একটু আমাদের দর্শককে দেখাতে চাই, তাহলে দেখবো যে এই গাবতলী এখন যে লকডাউন চলছে, পুরো দেশ যে গণপরিবহন বন্ধ রয়েছে, তার কিন্তু কোনো বিন্দুমাত্র আমরা এই পরিস্থিতি দেখে কিন্তু বুঝতে পারবো না। এখানে প্রচুর পরিমাণ গাড়ি রাজধানীতে প্রবেশ করছে এই গাবতলী দিয়ে, এবং প্রচুর পরিমাণ পরিবহন রয়েছে। তবে শুধু গণপরিবহনই এখানে দেখা যাচ্ছে না। গণপরিবহন বলতে দূরপাল্লার বাস এবং রাজধানীতে যে বাসগুলো চলে, সেই বাসগুলো ছাড়া কিন্তু সব ধরনের পরিবহনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণ প্রাইভেট গাড়ি রয়েছে, প্রচুর পরিমাণ রিক্সা, ভ্যান সহ বিভিন্ন অটোচালিত রিক্সাও রয়েছে এখানে। তারা মানুষজন প্রচুর পরিমাণ ঢুকছে। তবে চেকপোস্টগুলোতে কিন্তু আমরা এখন আগের মতো সেই কড়াকড়ি নেই আমরা দেখতে পাচ্ছি। আমরা এখনই দেখতে পাচ্ছি এই চেকপোস্টে এখনই কোনো
লোকজন চেক করছে না, অর্থাৎ তারা কিছুটা অনেকটা ঢিলেঢালাভাবেই চেকপোস্টগুলো পড়ে থাকতে দেখা যাচ্ছে, যার সুযোগ নিচ্ছে রাজধানীর বাইরে থেকে আসা মানুষগুলো। এই সুযোগে তারা প্রচুর পরিমাণ বিভিন্ন চেকপোস্ট দিয়ে তারা প্রবেশ করছে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এরই মধ্যে সরকার বিভিন্ন অফিস আদালত কিংবা শপিং মল দোকানপাট খুলে দেওয়ার এক ঘোষণা দিয়েছেন, সেই কেন্দ্র করে আসলে ঈদকে সামনে রেখে তাদের ব্যবসা বাণিজ্যকে চালু করতেই কিন্তু তারা ঢাকায় প্রবেশ করছেন। এবং সামনে যেহেতু ঈদ রয়েছে, সেই ঈদের মধ্যে সকলেই চাচ্ছেন যে নতুন করে আবার ব্যবসা বাণিজ্য তারা শুরু করুক। তবে কিন্তু আমরা জিজ্ঞেস করছি বারবার যে করোনার বিষয়ে যে সতর্কতা জারি করা হয়েছে, বারবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে বিষয়গুলো বলা হচ্ছে, তারা এগুলো কতটুকু এই বিষয়ে তারা কতটা সচেতন। তারা বলছেন যে তারা সর্বোচ্চ সতর্কতা মেনেই তারা কাজে যোগদান করবেন এবং তারা তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন এবং তারা সেখানে অফিস করবেন বা তাদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাবেন। আসলে সব কিছু মিলিয়ে আমরা বলতে চাই, আমরা আসলে সকাল আরেকটি বিষয় জানাতে চাই, এদিকে গণপরিবহন যেহেতু চলছে না, সেই গণপরিবহন চলার দাবিতে আমরা জানি গাবতলী বাস স্ট্যান্ডে যে শ্রমিক রয়েছে গণপরিবহনে, সেই শ্রমিকগুলো কিন্তু বিক্ষোভ মিছিল করেছে। তারা বারবার দাবি করছে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকায় তাদের রুজি রোজগার নেই এবং সেই কারণে তারা হয়তো বা নানাভাবে অভাব অনটনের মধ্যে রয়েছে। তাই অতি শীঘ্রই গণপরিবহনও সীমিত আকারে চলাচলের জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমরা এখন বলতে পারি রাজধানী কিন্তু আবার সেই পূর্বের স্বরূপে ফিরে যাচ্ছে। অনেকটাই এখন সরগরম হয়ে উঠছে সাধারণ মানুষ থেকে সব শ্রেণী পেশার মানুষের। তারা হয়তোবা ঈদের আগেই হয়তোবা রাজধানী সেই পূর্বের রাজধানীতে আবার ফিরে আসবে। মনি। রাকিব, আপনাকে ধন্যবাদ। গাবতলী এলাকা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন রাকিব হাসান। চলে যাচ্ছি পরের খবরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপি রাজনীতি। করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে বলেন, এই দুর্যোগের সময় তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি। তিনি বলেন, টাস্কফোর্স বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত হচ্ছে, রাজনৈতিক টাস্কফোর্স বিশ্বের কোথাও গঠিত হয়নি। আলমগীর এ করোনা সংকটকালেও কথায় কথায় সরকারের ব্যর্থতার বিষয় নিয়ে বিষোদ্গার করছেন, অথচ তারা কখনোই জনগণের রাজনীতি করেননি। দুর্যোগের সময়ও তারা সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়াতে পারেননি, বরং সরকারের সাফল্যকে বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। শাটডাউন তুলে নিয়ে সরকার দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনা মোকাবেলায় রাজনৈতিক সরকার আমলাতান্ত্রিক দৃষ্টিতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি সব মন্তব্য করেন। যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সিদ্ধান্তহীনতা, দুর্নীতি, জবাবদিহিতার অভাব করোনা সংকটকে আরও প্রকট করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। জাতি আজ এক মহাক্রান্তিকালের মুখোমুখি। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। কোভিড-19 মোকাবেলায় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে সমন্বয়হীনতা, অদূরদর্শিতা, অদক্ষতা, অযোগ্যতা, সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ও দ্বিধাদ্বন্দ্ব, দুর্নীতি, অস্বচ্ছতা, চরম ব্যবস্থাপনাগত ত্রুটি, জনগণের প্রতি জবাবদিহিতার প্রকট অভাব, এই সংকটকে আরো গভীর করেছে। করোনা মোকাবেলায় সফল দেশগুলোর অন্যতম তুরস্ক। শুরু থেকেই সময় উপযোগী নানামুখী পদক্ষেপে মরণঘাতী ভাইরাস করোনাকে অনেকটাই ঠেকিয়ে দিয়েছে দেশটি। সর্বোচ্চ আক্রান্তের 10 দেশের তালিকায় নাম থাকার পরও মৃত্যুর হার অনেক কম। কিভাবে সম্ভব হচ্ছে এই অসাধ্য, সে কথাই তুলে ধরছেন মাহবুব সৈকত। ইউরো এশিয়ার দেশ তুরস্ক। 11 মার্চ দেশটিতে প্রথম শনাক্ত হয় কোভিড-19 বা করোনা আক্রান্ত রোগী। এরপর প্রতিনিয়তই বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা।
এপ্রিলের মাঝামাঝি সময়ে সংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি এবং বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত 10 দেশের মধ্যে নাম আসে তুরস্কের। প্রতিদিন প্রায় গড়ে 40,000-এর উপরে রোগী টেস্ট করছে করোনা সন্দেহে। সেখানে 5,000-এর উপরে একদিন শুধু 5,000-এর উপরে গেছিল। সেখান থেকে এরা পিছনের দিকে আসছে এখন 120 থেকে 30-এর ভিতরে গত এক সপ্তাহ ধরে। তুরস্কে এ পর্যন্ত আক্রান্ত প্রায় 3,500 মানুষ মারা গেলেও শনাক্ত হওয়া প্রায় 1,30,000-এর মধ্যে সুস্থ হয়েছেন 70,000-এর কাছাকাছি। সাফল্যের যে দিকটা সেটা হচ্ছে সুস্থতার দিক। এখন পর্যন্ত তাদের 1 লক্ষ রোগীর অধিক ছাড়াই গেছে, কিন্তু এখন 50%-এর মতো তাদের বেড খালি আছে। আইসিইউ বেডের সংখ্যা 26,000। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে ভেন্টিলেটর তৈরি করছে। সার্জিক্যাল মাস্ক সহ বেশ কিছু সামগ্রী সরকারিভাবেই বন্টন করা হয় তুরস্কে। দেখেন এখানে মাস্ক বিক্রি নিষিদ্ধ, গভর্নমেন্ট ফ্রি করে দিছে। প্রত্যেক নাগরিক 5টা করে মাস্ক প্রতি সপ্তাহে পাবে, গভর্নমেন্টের ডাক বিভাগ পাঠিয়ে দিচ্ছে। সামাজিকভাবেও ব্যাপক পদক্ষেপ নেয় দেশটি। 65-এর উপরে যারা মানুষ তাদের বের হওয়ার কোনো নেই। আবার আন্ডার 20 এরা যদি বের হয় তাহলে জরিমানার আওতায় পড়ে যাবে। তার মানে এরা বের হচ্ছে না। প্রতি স্টেশনে বিশেষ সিকিউরিটি ব্যবস্থা করছে, যেটা আগে ছিল না। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যতীত যত মার্কেট টার্কেট আছে এগুলো সব বন্ধ। কিন্তু এরা সম্পূর্ণ লকডাউনে যায়নি। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এদের কর্মঘণ্টা অর্ধেক নিয়ে এদেরকে বাসায় বসে কাজ করার সুযোগটা দিচ্ছে। লকডাউনের কারণে যারা বেকার বা কর্মহীন হয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে দেশটি। 23 লক্ষ লোক হোটেল সহ এই যে মার্কেটে কাজ করতো, এদেরকে প্রতি 1,000 লিরা করে দিচ্ছে, বাংলাদেশি টাকা সেটা 12,500 বা 13,000 টাকা এরকম। সময়োপযোগী পদক্ষেপের কারণে তুরস্কে এখন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাও কমছে বলে জানান সেদেশে অধ্যয়নরত দেশের এই গণমাধ্যম কর্মী। যখন 7ই জানুয়ারি চীনে শনাক্ত হয়, 10 তারিখে একটা কমিটি গঠন করে তুরস্ক সরকার। এখন পর্যন্ত যত সিদ্ধান্ত হচ্ছে এই কমিটির সমন্বয়ে, এই কমিটি সিদ্ধান্ত দিচ্ছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এ পর্যায়ে থাকছে খেলার সংবাদ। মাশরাফির দেখানো পথে বাংলাদেশকে এগিয়ে নিতে চান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেক্ষেত্রে নিজের সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রাখার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ আড্ডায় ক্রিকেটে নিজেদের স্মৃতিচারণ করেন তামিম ও মাশরাফি। এস এম আরিফের রিপোর্ট। সবসময় বিশ্বাস করতাম যে আপনার সাথে কোনো স্পেশাল একটা কিছু পাওয়ার জিন টিন কিছু একটা আছে ভাই। আপনাকে আমি মানা করি যে অফ স্পিনার দিয়ে না, আপনি অফ স্পিনার দেন, উইকেটও পেয়ে যায়। আমি আপনার মতো ক্যাপ্টেন হইতে পারবো হয়তোবা, কিন্তু জিনটা কোন জায়গা থেকে আনবো? বাংলাদেশ ক্রিকেটের উত্থানের বড় অবদান ধরা হয় মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে। চটজলদি কিছু সিদ্ধান্ত কাজে লাগিয়ে ঘুরিয়ে দিতেন ম্যাচের মোড়। নতুন অধিনায়ক তামিম ইকবালও সে পথেই হাঁটতে চান। তোর মন যেটা বলছে তুই সেটা করবে, এবং তুই যখন সেটা সাকসেস না হবে তখন তুই কিন্তু রাত্রে ঘুমানোর সময় একটা খারাপ লাগবে না যে তুই তোর মনের কথা শুনে হারিস না। সো আই এম শিওর যে তুই তোর স্পেশালিটি নিয়েই সাকসেস হবে ইনশাআল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবারের মতো ম্যাচ তামিমের লাইভ আড্ডায় ছিল ক্রিকেটের আরো অনেক স্মৃতিচারণ। এই যে আমার কাছ থেকে যে আপনি ব্ল্যাকমেল করে করে ব্যাট গুলা নেন, যে ব্যাট দিলেই সেঞ্চুরি করবি, ব্যাট দিলেই রান করবি, চিন্তা করি 50,000 টাকা দিয়ে ব্যাট কিনে লাভ কি? তামিমের কাছ থেকেই নিই। আমি তোর ব্যাট ছাড়া খেলতে পারি না, অসুস্থ হয়ে গেছি। আমি অনেকবার শুনছি, ভাবি আমারে বলছে, মানে এত পরিমাণে আমি আপনারে পিটাইছি এই ডোমেস্টিকে যে রাত্রে বলে তামিম তামিম বলে ভয়ে উঠে যেতেন। না দেখ, তোর ক্যারিয়ারটা এস্টাবলিশ করার পিছনে সবচেয়ে বড় অবদান আমার, ঠিক আছে? আমি যখন দেখলাম যে তুই এমনি রান করিস না, তোকে তো রান করার সুযোগ দিতে হবে। তোর শুধু মাঠ নয়, মাঠের বাইরেও নেতা ছিলেন মাশরাফি। তামিম আবেগ ঢেলে দিলেন বাংলাদেশ ক্রিকেটের সফল এই অধিনায়ককে নিয়ে। আপনি সবাইকে সামহাও কোনো না কোনো ভাবে সেভ করছেন। এটা আমি হই, সাকিব হোক, মুশফিক হোক, রিয়াদ ভাই হোক না কেন, এটা তো আমি জানি, কারণ আমাদের উপর কোনো না কোনো সময় একটা বিপদ আসছে আর আপনি সবসময় আমাদেরকে ট্যাকল করছেন। আমি আউট হয়ে আসলাম, তখন একজন বললো যে মেক শিওর দ্যাট হি ডাজন্ট প্লে ইন দ্য নেক্সট গেম। হ্যাঁ, মেক শিওর দ্যাট। হ্যাঁ, তখন আপনি আমার মনে আছে আপনি বলছিলেন যে ইফ দ্যাট হ্যাপেন্স আই উইল রিজাইন। মানে আপনি এটা যদি হয় তাহলে আপনি রিজাইন করবেন। মানে আই হোপ এন্ড প্রে যদি আল্লাহ আমাকে ওই অবস্থায় নিয়ে যায় যে আমিও এই কথা বলতে পারি অন্য প্লেয়ারদের জন্য। অবশ্যই পারবি। বাংলাদেশে এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
করোনা ভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু, মোট মৃত্যু 183, বিশ্বে মৃতের সংখ্যা 2,52,400 ছাড়ালো। করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন সত্ত্বেও প্রায় সব এলাকায় উপেক্ষিত সামাজিক দূরত্ব, হাটবাজার, রাস্তাঘাটে মানুষ আর যানবাহনের আধিক্য। সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপি, বললেন কাদের শাটডাউন তুলে নেয় ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দেশ, মন্তব্য ফখরুলের। সর্বোচ্চ আক্রান্ত 10 দেশের তালিকায় তুরস্কে মৃত্যুর হার কম, নানামুখী পদক্ষেপ ঠেকিয়ে দিয়েছে করোনা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd news এবং আমাদের অনুষ্ঠানটিকে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। আমাদের পরবর্তীতে বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইশরাত জাহান মনি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।